কোর্টের স্টেটমেন্ট দিয়ে গঙ্গাকে বাঁচাতে পারবে কি অর্জুন? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবাইকে শুরুতে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে বলছে, তোমার যাওয়ার কোনো দরকার নেই, আমি বলছি তোমাকে, তুমি যা করেছো। অহনা তারপরে প্রচন্ড ট্রেস্ট হয়ে রয়েছে, তোমায় দেখলে একটা অনর্থ হবে গেলে পরে। গঙ্গা বলে, স্যার বিশ্বাস করুন, গঙ্গা কোনো তার কাটা কাজ করবে না, গঙ্গার মাথা একদম ঠান্ডা আছে স্যার। আমার তখন খুব রাগ হয়েছিল, কারণ সকলে মিলে আপনাকে কোণঠাসা করেছিল, তো তাই সবকিছু মিলিয়ে তার কেটে গেছিল স্যার। এটা বলেই তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে উঠে বসে পড়ে। উনি তো অর্জুন চিৎকার করে বলে, আমি তো তোমাকে যেতে বারণ করছি, তুমি কেন কথা শোনো না বলো তো? গঙ্গা বলছে, আমি জানি স্যার আপনি আমার উপর প্রচন্ড রেগে আছেন, কিন্তু কি বলুন তো, আমি যদি না যেতাম ওখানে আপনার কি হতো বলুন তো? আমি নিশ্চিত স্যার ওরা কিন্তু আপনাকে ছাড়তো না। ও চলুন না ওই অ্যাক্সিডেন্টের জায়গায় গিয়ে দেখি ম্যাডামের কি অবস্থা। বলেই দুজনে ওখান থেকে হসপিটালের দিকে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে অর্জুন তো গঙ্গাকে খুব বকাবকি করছে ওই মন্দিরের ঘটনা নিয়ে। গঙ্গা তখন ইমোশনালি বলে, ওরা এত বড় অন্যায় করলো, আপনি ওদেরকে ক্ষমা করে দিচ্ছেন স্যার? আপনার ওপর অবিচারের জন্য গঙ্গা ছোট্ট একটা বদলা নিল বলে আপনি গঙ্গার ওপরে রাগ করছেন? বস্তির মেয়ে বলে কি গঙ্গা গঙ্গার বরকে বাঁচাতে পারে না? অর্জুন বলে, কে কে বলেছে তোমায় আমাকে বাঁচাতে হবে? আমি কি নিজের টেক কেয়ার করতে পারি না? গঙ্গা বলে, মানসিকভাবে আপনি ঠিক ছিলেন না স্যার, যাই হোক আপনি এখন মানবেন না তাই কোনো বলে লাভ নেই। অর্জুন বলে, জানি না তুমি কেন আমার সঙ্গে যাওয়ার জন্য জোর করলে, কিন্তু ওখানে গিয়ে কিচ্ছু করবে না বলে দিলাম আগের থেকে। অন্যদিকে তো পুলিশরা সকলে মিলে অহনাকে ধরে গাড়ি থেকে নামিয়ে স্ট্রেচারে শুইয়ে দেয়। ঠিক সেই সময় অর্জুন আর গঙ্গা ওখানে গিয়ে পৌঁছে যায়, আর মেঘনাথ দৌড়ে দৌড়ে এসে অর্জুনকে বলে, এসেছিস, তাড়াতাড়ি আয়, কি অহনার হয়েছে, এসব দেখে কি ভয় লাগবে না? অর্জুনও তখন ঘাবড়ে গিয়ে বলে, অহনা আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। তো অহনা শুয়ে শুয়ে মনে মনে বলতে থাকে, অহনা বিশাল ট্রেজারে আছে অর্জুন চ্যাটার্জি, তুমি আমার পাতা ফাঁদে পা দিয়েছো। গঙ্গা কি ভেবেছিল অহনাকে হারাবে, তুমি মুক্তি পাবে, গঙ্গার হয়ে যাবে পুরোপুরির জন্য। এবার আমি এই গাড়িতেই বসে মেকআপ করেছি, এই গাড়িতে এমন ব্রহ্মাস্ত্র রেখেছি যে গঙ্গার জীবন তজনজ হয়ে যাবে। উনি মেঘনাথ অর্জুনকে বলে, তুই যাবি তো হসপিটালে? ও গঙ্গাও এখানে এসছে, তুই রাগ করিস আর যাই করিস, গঙ্গা কিন্তু এই ফাজলামিটা করে একদম ঠিক করেনি। তুই অহনাকে ছোটবেলা থেকে চিনিস, তুই জানিস ও কতটা সেনসিটিভ, যখন ও রাগ করে বেরিয়ে গেল আমি জানতাম কোনো অঘটন একটা ঘটবেই। অর্জুন তখন বলে, ওরকম বলিস না মেঘনাথ, কিচ্ছু হবে না অহনার। বলেই তো গঙ্গা আর অর্জুন ওখান থেকে হসপিটালের দিকে বেরিয়ে যায়। উনি মেঘনাথ মনে মনে বলে, যাও অর্জুন যাও, গঙ্গা তোমার দিনও ঘনিয়ে এসছে, আর কিছুদিনের মধ্যেই অর্জুনের পাশে বসার সিটটা তুমি হারাবে, তারপর মেঘনা চ্যাটার্জি তোমার দেখে নেবে, খুব বার বেড়েছো তাই না, ঝরে পড়ার দিন এসে গেছে তোমার। দিকে তো গঙ্গা গাড়িতে বসে মনে মনে ভাবছে, এরকম হয়ে গেল ম্যামের, কিন্তু আমার মনে হচ্ছে অহনা ম্যাডাম তো স্যারকে ভালোই বাসেন না, আমি কি এত বড় ভুল করলাম? আর যদিই বা ভালোই বাসতো, স্যারের বিপদের সময় কি ছেড়ে চলে যেতেন? না না গঙ্গা, কিছু তো একটা গোলমাল আছে, কারণ ওই মেঘনাথ স্যারও এখানেই আছে, ইচ্ছে করে স্যারকে তাতাচ্ছেন। গঙ্গা, এর পিছনে কোনো না কোনো ষড়যন্ত্র তো আছেই, তোকে খুঁজে বের করতেই হবে। এইসব কথা ভাবতে ভাবতেই তো হসপিটালে পৌঁছে যায়। গিয়েই অর্জুন ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টর রহনা ম্যাম কেমন আছে? তখন বলছে, এখন ড্রেসিং চলছে, ডাক্তারবাবু আসলেন আপনারা কথা বলে নেবেন। এই ওখান থেকে চলে যায়। তো ওখানে মেঘনাথ এসে মনে মনে বলতে থাকে, মোক্ষম চাল চেলেছে অহনা, গঙ্গার মুখটাও তো শুকিয়ে যাচ্ছে, টেস্ট টেস্ট সব হাওয়া। না না গঙ্গা, তোমাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না। হঠাৎ করে গঙ্গা মেঘনাথের দিকে তাকায়, আর মেঘনাথ পিছন ঘুরে যায়। আর গঙ্গা মনে মনে বলে, কি হলো দারোগা বাবু এরকম হাসলেন কেন? ঠিক দেখলাম তো আমি, সত্যিই অহনা ম্যাডামের এত বড় বিপদটা হয়েছে? তো কি ছোটখাটো কিছু হয়েছে দেখাচ্ছে এত বড় বিষয়? ঠিক যেমন সুইসাইডের নাটক করেছিলেন, গলায় ফাঁস পড়েছিলেন কিন্তু হালকা করে। অন্যদিকে দেখা যায় তো অহনা খেতে খেতে ডাক্তারকে বলছে, পাপা আপনাকে সবকিছু বুঝিয়ে বলেছেন তো? তখন বলছে, হ্যাঁ ম্যাডাম, আমাকে বাইরে গিয়ে সকলকে বলতে হবে যে আপনার অবস্থা ক্রিটিক্যাল। অহনা বলে, ঠিক আছে আপনি বাইরে গিয়ে বলুন, 72 ঘন্টার আগে কিচ্ছু বলা যাবে না, আমাকে একটা ভালো কেবিনে শিফট করুন বুঝলে, এমন ভাবে ব্যাপারটা দেখাবেন যেন রিয়েল মনে হয়, কোনোভাবে কেউ যেন না বুঝতে পারে যে এটা একটা নাটক, ক্লিয়ার? তখন বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সব বুঝেছি, ওই জন্য তো কোনো নার্সকে এখানে আসতে দিইনি, আর আপনার কেবিনে একজন বিশ্বস্ত নার্সকে রাখার ব্যবস্থা করেছি, আপনার খাওয়াটা শেষ হলেই আমি আপনাকে আইসিইউতে শিফট করার ব্যবস্থা করছি। বলেই তো ডাক্তার অহনাকে বেডে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর অর্জুনের বাড়ির সবাই ওখানেই ছিল। আর অর্জুন ডাক্তারকে বলে, ডাক্তারবাবু কি ব্যাপার, এখনো জ্ঞান ফিরছে না কেন, আপনি কি কোনো রকম সেনিটিভ দিয়েছেন? ডাক্তার তখন বলে, আমি ওনাকে আইসিইউতে শিফট করছি, ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনারাই ওখানেই আসুন। ঠিক তো অহনা শুয়ে
শুয়ে মনে মনে বলে, গঙ্গা এবার তুমি কি করবে? এটা তো আমি ট্রেলার দেখালাম হানি, আসল সিনেমা তো বাকি আছে। এই অহনাকে ওখান থেকে নিয়ে ডাক্তারবাবু চলে যায় আইসিইউতে। এদিকে গঙ্গা মনে মনে বলে, সত্যি সত্যিই তো দেখে মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। মনটা তো মানতে চাইছে না গঙ্গেশ্বর, গঙ্গাকে একটু বুদ্ধি দাও ঠাকুর। সত্যিটা যেন গঙ্গার চোখ না এড়ায়। অপরদিকে তো অহনা আইসিইউর মধ্যে হাঁটতে হাঁটতে ডাক্তারকে বলে, ও এবার আপনি বাইরে যান, গিয়ে ওই 72 ঘন্টার কথাটা কিন্তু বলবেন। আর একটা কথা বলবেন যে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, আর এক্ষুনি পাপা চলে আসবে। আর একটা কথা, অনেকেই তো কেবিনে এসে দেখে গেছে, আর কাউকে ঢুকতে দেবেন না, তবে অর্জুন আর মেঘনাথ দা বাদে। ডাক্তার বলে, সব বুঝেছি ম্যাডাম, বলেই ওখান থেকে চলে যায়। আর অহনা বলে, বুঝলেই তো ভালো, কি মজাটাই না হচ্ছে, এখন তো আমি বসে বসে শুধু খেলাই দেখবো বলে নাচানাচি শুরু করে। এদিকে ডাক্তার বাইরে আসে আর অর্জুন ডাক্তারকে প্রশ্ন করে, ডাক্তার কি হয়েছে বলুন না। ডাক্তার বলে, অবস্থা খুব ক্রিটিক্যাল, একবার সামান্য সেন্স এসেছিল আবার চলে গেছে, আসলে হেড ইনজুরি তো, অবস্থা খুব ক্রিটিক্যাল, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। অর্জুন বলে, কিছু বলা যাবে না মানে ও সুস্থ হয়ে যাবে তো? ডাক্তার বলে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তাই যেন হয়। ডাক্তার ওখান থেকে চলে যায়। তখনই মেঘনাথ জেঠুকে ডেকে বলছে, জেঠু একটু শোনো না, তুমি তো জানো অহনা মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে পড়েছিল, তুমি বলো না গঙ্গা যে মন্দিরে কাণ্ডটা করেছিল সেটা কোনো মেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়? জেঠু বলে, আহ চুপ করো, অহনা এখন সুস্থ হোক, তারপরে এসব নিয়ে কথা বলবে, এসব নিয়ে কথা বলার এখন সময় নয়। গঙ্গা মনে মনে বলছে, ইচ্ছে করে ওই দারোগা বাবু আর কূটনীতি স্যানিটাইজার বাবুর সামনে ওই কথাগুলো ওঠাচ্ছে যাতে আমি কোণঠাসা হয়ে পড়ি, তো স্যারের কষ্টটা আরো বাড়ছে। অন্যদিকে অহনা আড়াল থেকে সবটা শুনে আনন্দ করতে করতে বলে, মেঘনাথ দা আরো বলতে থাকো, অর্জুন যেন নিজের অপরাধ বোধে আরো ভোগে, আর গঙ্গাকে আমি অর্জুনের জীবন থেকে সরিয়েই দেবো। তো সবে খেলা শুরু হলো। হঠাৎ করে অহনার বাবা এসে বলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, ওকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছিল। তখনই মেঘনাথ বলে, স্যার আপনি অজয় স্যারকে একদম সঙ্গে নিয়ে কি হয়েছে বুঝতে পারছি না। অর্জুন বলে, আঙ্কেল আপনি কি বলছেন, অহনা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন? অহনার বাবা বলে, হ্যাঁ গাড়িতে সুইসাইড নোট পাওয়া গেছে। তখনই একজন পুলিশ অফিসার বলে, হ্যাঁ অহনাকে গাড়ি থেকে বের করতে গিয়ে অহনা ম্যাডামের গাড়ি থেকে এই সুইসাইড নোটটা পেয়েছি। তখনই অর্জুনের বড় বৌদি পুলিশ অফিসারের হাত থেকে কাগজটি কেড়ে নিয়ে নিজে নিজেই পড়তে থাকে, বলে যে আমি কাউকে জোর করে নিজের করতে চাইনি, কিন্তু অর্জুনকে নিজের করতে চেয়েছিলাম, কিন্তু গঙ্গা বারবার আমার অপমান করেছে, আমার থেকে অর্জুনকে কেড়ে নিয়েছে, আর আজ যা যা করলো তাই নিজেকে খুব অসহায় আর অপমানিত লাগছে, আমি আর এই কষ্ট নিয়ে বাঁচতে পারছি না, আমার জীবনটা পুরো তজনজ হয়ে গেছে, আমার এই অবস্থার জন্য আর আমার মৃত্যুর জন্য শুধুমাত্র গঙ্গাই দায়ী, আমাকে এই জীবন শেষ করতে বাধ্য করেছে ওই গঙ্গা। এটা শেষ করে এই অর্জুনের বড় বৌদি কাঁদতে থাকে, আর গঙ্গা বলে, এগুলো মিথ্যে কথা, আমি কেন ম্যাডামকে খুন করার চেষ্টা করব? পরবর্তী তখন বলছে, গঙ্গা তুমি নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি অহনার জীবনটা নষ্ট করে দাওনি? আমরা সবাই দেখেছি ওটা, আর আমি তো ছিলাম না, আমি শুনেছি তুমি মেঘনাথকে বাধ্য করেছো ওকে বিয়ে করতে। অহনা অর্জুনকে ভালোবাসতো, আর একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে অর্জুনকে বিয়ে করতে গেছিল, জানি এই কাজটা অন্যায়, কিন্তু সে কতটা অসহায় হলে যে এই কাজটা করতে পারে? এগুলো বলতে থাকে আর নাটক করে কাঁদতে থাকে। উনি অজয়বাবু বলে যে আমার মেয়ের ওপরে যে অন্যায় হয়েছে তার আমি বিচার চাই। লোকেত বাবু আত্মহত্যা করার জন্য কিন্তু করা এটা আইনত নয়, এটা তো আমি যতটা জানি। এদিকে গঙ্গা মনে মনে বলে, ও বাবা, অহনা ম্যাডামের বাবাও তো কিছু কম যান না, এরকম বলেই ওনার মেয়েটা এমন হয়েছে। তখনই অজয়বাবু বলেন, গঙ্গা পালকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক। পুলকিত মেঘনাথকে বলে, মেঘনাথ তোমার টিমকে বলো গঙ্গাকে অ্যারেস্ট করতে। উনি জেঠু বলে, 1 মিনিট প্রতিকৃত, যদি ধরেও নি সুইসাইড নোটটা অহনা নিজের হাতে লিখেছে, কিন্তু কি করে প্রমাণ হবে যে সুইসাইড নোটে যেগুলো লিখেছে সেগুলো সব সত্যি কথা? অনেক অঙ্কিত বলে, স্যার এটা তো ইনভেস্টিগেশন হলে সব জানা যাবে, এত বড় একটা অ্যালিগেশন মেয়েটি নিজে জানাচ্ছে একটা মেয়ের নামে, আর আমি তাকে অ্যারেস্ট করব না? আর আমি তো শুনলাম অহনা ব্যানার্জির অবস্থা খুবই খারাপ। বলে, স্যার আমরা যদি একটু অপেক্ষা করতাম, মানে অহনার জ্ঞান ফিরলে ওর সাথে কথা বলে আপনারা সবটা শুনে নিতেন। গঙ্গা মনে মনে বলে, এই প্রথমবার অ্যাক্সিডেন্টের কথা শুনেও স্যার আমার হয়ে কথা বলছেন, সবাই ভুল বোঝে বুঝুক, স্যার যেন না আমায় ভুল বোঝেন। বাবা গঙ্গেশ্বর তুমি দেখো, পাখিটা গঙ্গা লড়াই করতে জানে, লড়াই করে সত্যিটা বের করতে জানে গঙ্গা, আমি কেন কাউকে সুইসাইড করার কথা বলবো? এদিকে অজয় অর্জুনকে বলে, অর্জুন অহনা আমার একমাত্র মেয়ে, ও তোমাকে ভালোবেসেছিল, সারাক্ষণ আপসেট থাকতো তোমার বিয়ের খবরের পর থেকে, যখন পুলিশ ফোর্সে জয়েন করেছিলে তখন ও বারবার করে বলতো বাবা ওকে কিভাবে ফিরিয়ে আনা যায়, ও নিজেকে শেষ করে ফেলছিল, আর সেই কারণে তোমাকে একটু কষ্ট দেবে বলে নিজে জুড়ে চলে গেছিল, আমি তোমাকে
কটু কথা শুনিয়েছিলাম। না সবসময় বলতো অর্জুন আমাকে কোনোদিন ভুল বুঝতে পারে না। তারপরে অহনা ভেঙে পড়লো। হ্যাঁ, তোমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আমার মেয়ে কি অপরাধ করেছে যে এরকম পরিণতি হতে পারে অর্জুন? আমার বউ অহনার সঙ্গে কি কি করেছে সেগুলো সব আমি সিন্ধুজা ম্যাডামের কাছ থেকে ফোনে জেনে নিয়েছি। পরেও তুমি বলছো ওকে অ্যারেস্ট করতে? না, ওকে অ্যারেস্ট করতেই হবে, না হলে কিন্তু আমি কাউকে ছাড়বো না।